কম্পিউটার। ওকে। আমাদের অবশ্য লাভ নেই। আচ্ছা, এটা বেসিক্যালি একটা কিউব, একটা ঘনক, হ্যাঁ। তো ঘনকের সেন্টারে একটা পয়েন্ট আছে, মানে যাকে বেস করে আমার মানে পুরো বস্তুটা সেন্টার থাকে, হ্যাঁ। যাকে কেন্দ্র করে তাকে বলা হয় মেনলি ইউনিট সেল। তো বিসিসিতে খেয়াল করে দেখো, এটা একটা অ্যানিমেশন। দেখো ওকে যখন ফুলাই দিল, পাম্প আপ করলো, এটা কি হয়ে গেল বলো তো? ফুল স্পেয়ার হয়ে গেল না? বুঝতে পারতেছো? তখন ফুল স্পেয়ার হয়ে গেল। ওকে। আচ্ছা, বোঝা যাচ্ছে কি হচ্ছে? ওকে। সো ওটা গেল বিসিসি, এটা হলো গিয়ে এফসিসি। একটু এফসিসি ভালো করে নোটিস করে দেখো, ভালো করে নোটিস করে দেখো কতগুলো আছে এফসিসি। দেখো, প্রত্যেকটা সাইডে একটা সেল, আবার এই সাইডে একটা সেল, নিচে একটা সেল, ওই পাশে একটা সেল, এখানে একটা সেল। বোঝা যাচ্ছে? মানে তুমি একটা বক্স ধরো, বক্সের প্রত্যেকটা সাইডের মাঝ বরাবর একটা করে বল বসাইছো, হাফ ফেজ ভিতরে, হাফ ফেজ বাইরে। এখন কি বুঝতে পারতেছো মিতুল? যারা ক্লাস করে না তারা হুট করে বুঝবে না, যতটুকু বুঝাই এতটুকু বোঝার চেষ্টা করো। মিতুল কি বুঝতে পারতেছো? জি স্যার। জি হ্যাঁ। স্যার, কালকে বুঝতেছি। ম্যাথটা কোলাইলাম না? ওইটার কনসেপ্টটা আর কি জি এখান থেকে স্যার। আসে। হ্যাঁ। দেখো কি হচ্ছে। তাহলে মিতুল, কতগুলা বল আমার? একটা সাইডে চারটা বল। ওকে। ওই সাইডে দুইটা, কয়টা হলো? ছয়টা। নিচে দুইটা, কয়টা হলো? আটটা। তার মানে প্রত্যেকটা বল কি শেয়ার করে আছে না? দেখো, এই পয়েন্টে কি ওয়ান টু থ্রি তিনটা মাথা আসছে। এই বলের এখানে কি দেখো তো, ওয়ান টু থ্রি তিনটা মাথা আসছে। তার মানে কি প্রত্যেকটা বল তিনটা পয়েন্টে কানেক্টেড। সো কিউবের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা বল। আর এফসিসি মানে ফেস সেন্টার, যেহেতু ফেস সেন্টার, তার মানে আটটা বল, এক দুই তিন চার পাঁচ, মানে ছয়। ছয়টা সাইড আছে না? একটা একটা বক্সের কয়টা সাইড হয়? ছয়টা সাইড না? দুইটা দুই সাইড, সামনে পিছে উপর নিচে, ছয়টা। তাহলে আট আর ছয় কয়টা বল হলো? 14টা বল হলো। দেখো, তুমি মনে বুঝতে পারতেছো? ওদেরকে ফুলাই দাও, ফুলাই দিলে এরকম হয়ে যায়। ওকে। ফুল স্ফিয়ার। আচ্ছা, এইচসিপি, এটা একটু ক্রিটিক্যাল, একটু ভালো করে দেখো। ও আসলে অক্টাপড টাইপের, মানে অষ্টক, মানে আটটা বাহু ওর, হ্যাঁ? এখন এই যে এখান থেকে দেখো, এখানে পজ দিই। তাহলে কয়টা বাহু? একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু। এটা নিয়ে দেখো, একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু, পাঁচটা বাহু, ছয়টা বাহু। ছয়টা বাহু, তাই না? বুঝতে পারতেছো নিচের সাইডটা? উপরে দিয়ে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তার মানে নিচে কয়টা? এক দুই তিন চার পাঁচ ছয়, উপরও ছয়টা। তার মানে ওর উপরের সাইডে আবার ছয়টা না? এই যে এক, এই যে দুই, এই যে তিন, এই যে চার, হ্যাঁ, এই যে পাঁচ, এই যে ছয়। তার মানে, সরি অক্টা না আসলে, সিক্স, হেক্সা, হেক্সা। আমি একটু ভুল বলছি, হেক্সা। বোঝা যাচ্ছে কি হেক্সা কিভাবে হলো? এখন দেখো, ছয়টা পয়েন্টে ছয়টা বল কি করছে বলো বাবারা? শেয়ার করছে। এই যে একটা শেয়ার করছে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ক্লিয়ার? কয়টা বল শেয়ার করছে? ছয়টা। সেম ভাবে এখানে ছয়টা আছে না? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। বোঝা গেছে? তার মানে নিচে ছয়টা, উপরে ছয়টা, তার মানে সিক্স, সিক্স। আচ্ছা, এবার দেখো, ভালো করে নোটিস করে দেখো, একটু একটু প্লে করি। আচ্ছা, প্লে করি। দেখো তো একটু ভালো করে, ছয়টা তো ছয়টা আছে। একটু এই যে হ্যাঁ, দেখো তো, এই বক্সের মধ্যে কয়টা আছে? মানে স্যার, ছয় সাইডের মিডলে আবার হ্যাঁ, ছয়টা আছে মিডলে আছে টোটাল। এই একটা সাইড, ওই একটা সাইড, এই একটা সাইড। ঠিক আছে? বুঝতে পারতেছো? সো উপরে একটা, নিচে একটা, একটা দুইটা,
আচ্ছা, এখানে একটু আমি কালার নিই, তাহলে ক্লিয়ার হবে। এই যে এক, এই যে দুই, এই যে তিন, এই যে চার, এই যে পাঁচ, এই যে ছয়, বুঝতে পারছো? ছয়টা পয়েন্টে আছে। আর এটা হলো গিয়ে উপরে যে তলটা আছে না বাবা, এই যে এরকম যে তলটা আছে না, এই তলের তলের উপরে আছে, এই যে এটা হলো গিয়ে এটা। ওকে, সো এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, কয়টা হলো? এক, দুই, তিন, চার, পাঁচ, এরও আছে পাঁচটা। আর এখানে ছয়টা শেয়ার, দুই, তিন, চার, পাঁচ, ছয়। বুঝা গেছে? পয়েন্টটা বুঝতে পারছো হেক্সাতে কিভাবে আর কি শেয়ার করতেছে? এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? স্যার ছয়টা, আর উপরের তলে একটা, নিচের তলে আটটা হওয়ার নিচের কথা তলা না? একটা, আটটা। আর কমন করে আছে যে তিনটা। ওকে, আমি আস্তে 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 কর, এই যে আরো ক্লিয়ার হয়ে যাবে, দেখছো? একটু সাইড করে দেখলে বোঝা যায়। একদম বরাবর নিচ বরাবর তাকালে তুমি দেখতে পারবে না কিছু। আচ্ছা, এইটাই হলো গিয়ে তোমার স্ট্রাকচার। এখন এখান থেকে ইউনিট সেল কেমনে ক্যালকুলেশন করছে এটা একটু দেখো। এটা আমি একটু প্লে করি, Be দেখি বুঝো familiar কিনা। with. The first one on the left is the simple cubic structure. The second one in the middle is the body-centered cubic structure. And the last one is the face-centered cubic structure. So each of these cubes represent a single unit cell. And for the simple cubic structure, within one unit cell, there's only one atom. For the body-centered structure, you have two atoms per unit cell. And for the face-centered cubic structure, there are four atoms per unit cell. কি হলো বলো তো? কেন একটা অ্যাটম? কারণ কিউবিক সেলের মাঝ বরাবর একটাই আছে, ওকে নিয়ে আমরা কাজ করতেছি। হ্যাঁ, বডি সেন্টার। বডি সেন্টারে কি হয়েছে? টু হলো কি হবে, এটা ফোর হলো কি হবে বলো তো? এক, দুই, তিন, ওপাশে একটা চার। ওকে, বুঝতে পারতেছো? আচ্ছা, ইউনিট সেলে যেটা আবারও বলছি, দেখো এখানে বলে দিচ্ছে। Now there's three structures you need to be familiar with. The first one on the left is the simple cubic structure. The second one in the middle is the body-centered cubic structure. And the last one is the face-centered cubic structure. So each of these cubes represent a single unit cell. And for the simple cubic structure, within one unit cell, there's only one atom. আচ্ছা, For the যেহেতু body-centered structure, you have সিঙ্গেল two atoms অ্যাটম, per তার মানে unit একটাই, cell. সিঙ্গেল ইউনিট সেল একটাই। And for ওকে, the face-centered cubic structure, তার মানে there are এখানে four চারটা। atoms per unit structure. I'm just going to write is the number of atoms, the আচ্ছা, coordination এখন number. বলতে পারো কোঅর্ডিনেশন নাম্বার। হোয়াট The ইজ কোঅর্ডিনেশন নাম্বার? যেগুলো আসলে কমন করে থাকে সেটাই কোঅর্ডিনেশন নাম্বার। বুঝতে পারছো? এখানে সি তে কোঅর্ডিনেশন নাম্বার কয়টা হয় বলো তো? একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, মানে কমন এক, দুই, তিন, চার, কয়টা বলো? কথা বলো না এখন। কয়টা কোঅর্ডিনেশন ছিল bolo? coordination number is the equals এই 6. যে বলছি, That's দেখো the ভালো করে। coordination number. The coordination number is the number of atoms that's attached to a single atom. আচ্ছা, So every atom বুঝতে in a পারছো? আচ্ছা, এখন আমাকে বলতে পারো যে স্যার এইখানে সিঙ্গেল অ্যাটমে এটা ছিল কেন? ওদেরকে কি হুদায় হুদায় স্ফেয়ার বানাইছে বেলুনের মতো ফুলায়? ওকে, সো তুমি যখন এই পয়েন্টগুলো বেলুনের মতো করে ফোলাবা, তখন ছয়টা বেলুনের পিছন সাইড, এই যে মাঝখানে ইউনিট সেলটা আছে না, ওকে এসে টাচ করে। বোঝা গেছে? তখন তুমি ওকে বলতে পারো যে কোঅর্ডিনেশন নাম্বার। এটা বুঝে নাকি বলো? দাঁতে শিরশির অনুভূতি। ট্রাই। ভালো করে দেখো, দেখছো কয়টা বল এখানে? ছয়টা স্যার, হ্যাঁ, মানে চারটা। কয়টা? চার, স্যার নয়টা। আটটা স্যার। আর মাত্র ভালো করে দেখো, স্যার নয়টা তো, কয়টা? নয়টা। ও যখন স্ফেয়ার হচ্ছে কয়টা বল টাচ করতেছে ওকে? আটটা হ্যাঁ, আটটা টাচ করতেছে। স্যার, মিডলেরটাকে আটটা না স্যার? আচ্ছা, এটা পুরোটা cubic দেখো আগে। structure, centered, you can see that is attached দেখো, to আমি a তারপর single তোমাকে atom. জিজ্ঞেস করতেছি যে এগুলো কেমনে। So every atom in the cubic structure is attached or adjacent to six other পুরোটা দেখো। atoms.
For the body-centered cubic structure, the coordination is 8. If you look at the atom in the middle, you can see that it's attached to 8 other atoms. This is 1, 2, 3, 4, 5, 6, 7, and the 8th one is in. বুঝতে পারছো? কথা বলেন, এখন বুঝতে পারছো কয়টা ছিল ওখানে? কাহিনী বুঝছি স্যার, কিন্তু গ্যাঞ্জাম হচ্ছে স্যার অ্যাটমটা বুঝিনি। আচ্ছা, ওটা পরে বুঝাচ্ছি। তুমি আগে বলো যে এটা বুঝতে পারছো কিনা, সি ইজ ইকুয়াল টু 8। একটু আগে দেখালাম না যে ফুল সে 8টা, তুমি বললে মাঝখানে 9টা। ওই মাঝখানেরটা হলো কি ইউনিট সেল। জি স্যার, বুঝতে বুঝতে পারছি। পারছো? আচ্ছা, বডি সেন্টারে ইউনিট সেল থাকে 2টা। হ্যাঁ, সো ইউনিট সেল যদি 2টা থাকে তাহলে অ্যাটম হবে 2টা। সো ইউনিট সেল এখানে তোমার এই মাঝখানে যেটা আছে ও আসলে 8টার সাথে কানেক্টেড, দ্যাটস মিন ইজ বিসিসি। সো আমরা 3টার এখানে ডেমনস্ট্রেশন দেখছি। একটা বিসিসি, একটা কি এফসিসি মানে ফেস সেন্টার, আর একটা কি হেক্সা। ওকে, সো এই 6টা এখানে আছে বেসিকলি। বুঝতে পারছো? this other corner that you. এখানে কয়টা বলো তো? Now the next thing 12টা। কেন 12টা হইলো বলো তো? হ্যাঁ, কেন 12টা হইলো বলো? কথাই বলেন না। কয়টা ছিল বলো? এই এখানে 6টা না? আর উপরে 6টা না? 6 6 কত, 12টা না? ওই যখন বলগুলো ফুলতেছে তখন কি এই বলটা কি মাঝখানে টাচ করতেছে না? দেখো তো ভালো করে, জি স্যার, জি। দেখো তো। বুঝতে পারছো? মাঝখানের বলগুলো কি তাহলে বলো আমাকে। স্যার ওই যে ইউনিট সেল। ইউনিট সেল, তার মানে কয়টা ছিল ইউনিট সেল? 3টা। we need to talk 3টা। about is the volume. কিন্তু এখানে কত লিখছে অ্যাটম নাম্বার? 4। তোমাকে আমি এটা About পরে ব্যাখ্যা দিচ্ছি 4 কেন হইলো। 52% of the volume of the cube আচ্ছা, actually consists of. তো 52% So what that ভলিউম means রাখে, is that the way 68% that রাখে, now the আর used এগুলোকে is 74% রাখে, empty. মনে রাখো। Close our as the edge of a car is the radius, আচ্ছা, but x রেডিয়াস is বের করবে। basically the side length of a cube. So that's the edge length. Now for this radius, এখান থেকে দেখো। the side length of a cube. So that's the edge length. R is the radius. So this is the radius. And for this structure, this is the radius here. Now for this sphere inside, this is the diameter, which is twice the radius. And here, this is R. This is 2R. And this is R as well. Now, what you need to know is the relationship between the edge length and the radius, that is the atomic radius, of the atoms in each of these structures. For the simple cubic structure, x is equal to 2r. So what that means is that the edge length is twice the value of the atomic radius of the atoms in that structure. Now, if you want to visually see it, here's another r. So therefore, this whole thing is x. So x is 2r. Now for the body-centered cubic structure, the edge length, x, is equal to 4 over root 3 times the atomic radius. Now this information is useful if, let's say, you're given the density of an element and you want to find the edge length or the atomic radius of that element. And they'll have to specify which structure you're dealing with. Sometimes you might be given the atomic radius and you need to calculate the edge length in a certain cubic structure as well as the density of the material. So I'm going to go over some example problems on that in a different video. Now for the face-centered cubic structure, the edge length is equal to the square root of 8 times r. So you may want to write this information down if you have a test on this stuff. Now let's go over the simple cubic structure. Now I use Whisperflow. I just think out loud and it creates perfect formatted text on any app or website. Whisperflow understood what I was trying to say and gave me the exact output I wanted. Check out the difference between this same sentence being... Let's focus on this structure and the details that we mentioned. Now we said that there's one atom per unit cell.
So here's how you can get that answer. What we need to realize is that in a simple cubic structure, there's 8 atoms that's at the edge of the cube. Now notice that we don't have a whole atom, but each atom at the edge is 1/8 of an atom. And so 1/8 times 8 is equal to 1. And that's why there's only 1 atom per unit cell in a simple cubic structure. Now, why is the coordination 6? Well, if you focus on one atom, there's going to be another atom above it and another atom below it. There's going to be another atom to the right and another atom to the left. Or you could say this is east and this is west, or basically just the x direction. And let's call this the z direction. Now there's also another atom in the y direction as well. So therefore, every atom is surrounded by 6 other atoms, and that's why the coordination number is equal to 6 for the simple cubic structure. Now, as we already mentioned, the edge length is 2 times the radius of the atom. So let's call this r, and this is r, and the edge length is equal to x. So this side is x and this side is x. The volume of a cube is length times width times height. So it's going to be x times x times x. So therefore the volume of a cubic structure, or the entire cube, is x cubed, is the edge length raised to the third power. But each edge length is equal to 2r. It's twice the atomic radius. So make sure you remember this equation when dealing with simple cubic structures. Now the last thing we need to talk about is the volume. We said that the atoms in the simple cubic structure only use 52% of the volume of the entire cube. Now to get this ratio, or this decimal value, which is 0.52, you need to take the volume of the atoms in the unit cell and divide it by the volume of the cube. So there's only 1 atom per unit cell, and the volume of a spherical atom is 4/3 pi r cubed. The volume of the cube is always going to be x cubed. So what we need to do is replace x with 2r. So we're going to have 4/3 pi r cubed divided by 2r raised to the third power. So that's 4/3 pi r cubed. 2 to the third is 8. And then this is going to be r cubed. So you can cancel r cubed. Now 4/3 pi, that's 4 pi over 3. As a decimal, if you want to write it, it's 4.1888. And then divide that by 8. If you do that, this will give you 0.5236. So 52.36% of the volume of the cube is basically the volume of the atoms that are in the unit cell. So that's how you can get this value. Now let's talk about the body-centered cubic structure. So we said that there's 2 atoms per unit cell. Now you need to realize that every atom at the corner is 1/8 of an atom. Now we know that there's going to be 8 corners to deal with. This is number 1. Let me use a different color. That's the first corner. This is the second, third, fourth, fifth, sixth, seventh, and the 8th one is in the bottom left, if you were to extend this picture. So it's going to be 1/8 times 8. And then don't forget the atom in the middle. So that's 1 whole atom. So 1/8 times 8 is 1 plus 1, it's 2. And that's why we say that there's 2 atoms per unit cell in the body-centered cubic structure. Now the coordination number is 8. And as we mentioned before, it's easy to see that.
This atom at the middle is attached to 8 other atoms, which is basically the 8 corners. 1, 2, 3, 4, কনফিউশন ক্লিয়ার হয়েছে 5, কেমনে টু হয়েছে 6, 7, and the other one that you don't see, which is supposed to be স্যার there. আমার থেকে কিছু দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ আমার থেকে কিছু দেখা যাচ্ছে না, শুধু লেখা উঠতেছে যে হ্যাজ স্টার্টেড স্ক্রিন শেয়ারিং, এছাড়া কিছু আসতেছে না। তুমি এটা এতক্ষণ পরে বলতেছো? না স্যার, আমি এতক্ষণ ধরে বলতেছিলাম, আপনি হয়তো বা মিতুল শুনেন দেখা নাই। যায় না আমি তো কেন? দেখতেছি। এখন দেখা যাচ্ছে। হ্যাঁ। So the coordination number is 8. আর কোনো কনফিউশন আছে কেমনে এটা হইলো টু হইলো? হ্যালো, জি স্যার, শুনতেছি স্যার। মানে কোনো জি কনফিউশন আছে স্যার, ওই যে কেমনে এটা হইলো? ফর্মুলাটা আর কি ইউজ করছে একটা 8টা, ওই যে যে ইয়া আছে কোড, তার জন্য হচ্ছে স্যার 1/8, তার সাথে আবার 8 গুণ হবে। এটাই। সো 8টা শেয়ার করছে 8টার সাথে, তাহলে 1/8 ইন্টু 8। আর যেহেতু একটা ইউনিট সেল আগে থেকে আছে, সিম্পল কিউবিকের মতো থাকে, তাহলে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, এটা হলো বডি সেন্টার। Atom base আর is এখানে তো সব basically দেখছোই the কেন volume ফর্মুলাগুলো ফর্ম হয়েছে। of এই ভিডিওটা the খুবই first ইম্পর্টেন্ট, এটা দিয়ে আমি বিএসসি পাস করছি। দেখো কত বছর আগে, 6-7 বছর আগের ভিডিও, সরি 4 বছর আগের ভিডিও। corner. This is the second, and the eighth action number is 8. Now, you draw ঠিক আছে, এটা তো the লাগবে না। ওকে, edge, এই যে টু আইসারটা কেমনে হলো দেখো। একটা গোলক স্ফিয়ার যখন আমি কোপ দিচ্ছি, and then here's the sphere at the দেখো এই যে এখানে কোপ দিচ্ছি তখন ও হচ্ছে this আর। edge of this cube, and here's the কেন আর বলো তো? স্যার রেডিয়াস। রেডিয়াস। এই দেখো এই যে এটা আছে না, এটা তো স্ফিয়ার, তাই না? সো স্ফিয়ারের বেসিক্যালি যে কোনো পয়েন্ট থেকে যদি আমি দাগ টানি, ওটাকে একটা ব্যাসার্ধ না? এটা তো জানো। তাহলে কি এটা একটা ব্যাসার্ধ জি হবে না? স্যার। হ্যাঁ। এটা যদি ব্যাসার্ধ হয়, তাহলে আমাকে একটু বলো, এখান থেকে তাহলে কি পুরোটা টুয়াইস আর না? এই বরাবর যদি যায়, এখানে যে গোলাটা লেগে থাকে, টুয়াইস আর। বুঝতে পারছো? এটা এখানে বলছে। other a sphere. So this sphere, that's twice the radius, that's the diameter ওকে, between আর ওই পয়েন্ট বরাবর আবার the আর, bottom মানে তুমি edge এক of the পয়েন্ট থেকে এই পয়েন্ট বরাবর টানলে এখানে একটা কাটা স্ফিয়ার পাবা, ওখানে কাটা স্ফিয়ার পাবা, আর মাঝখানে একটা বিশাল বড় একটা বৃত্ত পাবা, মানে গোলক পাবা। তাহলে টুয়াইস আর, তার মানে কত বলো? cube, টুয়াইস আর প্লাস আর and প্লাস আর 4 আর। so the log to the ওরা এই দেখো। আর let's তুমি call it যদি, হ্যাঁ L, এই যে if দেখো that's D. এক্স ধরো, যদি So এল you can ধরো, see the right. And সেক্ষেত্রে so আমি there, যদি একদম বেসিক কনসেপ্ট পিথাগোরাস। ঠিক আছে, হ্যাঁ, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ so স্কয়ার। now we need to draw another one, এই যে the দেখো, longest কারণ এক একটা 90 ডিগ্রি করে হচ্ছে। কেন বলো তো 90 ডিগ্রি করে হচ্ছে? কনক হইলে বা স্ফিয়ার হলে 90 ডিগ্রি, কনক হইলে বা কিউব হলে 90 ডিগ্রি হয়। আর কি কারণে হয় বলো? আমরা যদি ওই যে অর্ধবৃত্ত কোণ চিন্তা করি, অর্ধবৃত্ত কোণ কত হয়? 90 ডিগ্রি হয়, diagonal যেভাবে D, তুমি চিন্তা করো আর কি। L squared, x squared plus and plus this. So 3 sides বুঝতে পারছো? is এভাবে laid করে ফর্মুলাটা by আসলো। the আমি একদম পুরো all to থিওরিটা do is দেখাচ্ছি। you আচ্ছা, remember there's the এখন add প্রশ্ন হলো গিয়ে, ওই যে আমি ম্যাথটা করেছিলাম না, ইয়া মিতুল, কালকে ম্যাথটা করেছিলাম না? হ্যালো, মিতুল চলে গেছে মনে হয়। না স্যার, শুনতেছি স্যার, বলেন কালকে স্যার। যে ম্যাথটা করেছিলাম না মিতুল? জি স্যার। হ্যাঁ, ম্যাথটা কেমনে করছিলাম বলো? স্যার এই ফর্মুলাতেই তো মনে হয়। হ্যাঁ, এই ফর্মুলা দিয়ে আমরা ম্যাথটা কালকে করছিলাম, বোঝা গেছে? এইভাবে করছিলাম, এটাই তোমাকে বলতে যাচ্ছি। কালকে যে ম্যাথটা করছিলাম, ম্যাথটা আমরা এই ফর্মুলা দিয়ে করছিলাম। So, এটার জন্য বেসিক্যালি আমাদের যেটা করতে হবে, কি করতে হবে বলো তো? জাস্ট আমাদের এই So let's ফর্মুলাটা ধরে convert বসাই divided দিতে by হবে। the volume of the cube. Now we said that there's 2 atoms per unit cell. So it's going to be 2 times the volume of a sphere, 4/3 pi r cube, divided by the volume of a cube, which is x cubed. So now what we need to do is replace x cubed with 4/√3r raised to the third power. ওকে, ভি অ্যাটম বাই ভি এবিসি। Pause the video and times pi. I have a 4. I have 4 to multiply the top by 6. Give you percent. এই মানটা করলে 0.682 হয়, যেটা আমার So শুরুতে 6 একদম দেখাইছিলাম attached to a single যে 68%। are arranged in such a way that they occupy বুঝতে পারছো? 68% of the total atoms relative. এভাবে করে Free to প্রত্যেক pause জিনিস the করা যায়। আমি আর এটা দেখাচ্ছি না, আমি ডিরেক্ট স্লাইডে চলে যাচ্ছি। স্যার, আমাদের কি এগুলা প্রুফ আসবে নাকি মানে স্যার না, প্রুফ কোনো আসবে না, ম্যাথ আসবে।
ম্যাথ আসবে। আর স্যার আরেকটা question, হ্যাঁ। মানে এই যে বিসিসি, এফসিসি, তারপরে স্যার এইচসিপি, যেগুলো করতেছি, মানে কি জন্য, মানে উদ্দেশ্য কি স্যার? আচ্ছা, সলিড স্টেটে আমরা যখন হলো গিয়ে ইউজুয়ালি মানে কি বলবো স্ট্রাকচার নিয়ে কাজ করি। হ্যাঁ, এক একটা অ্যাটম এক একটা রকম স্ট্রাকচার ফলো করে। তুমি যেহেতু ক্লাসগুলো করো নাই, সেহেতু আমাকে এই ধরনের উদ্ভট প্রশ্ন করতেছো। সো স্ট্রাকচার ফলো করতে গেলে আমাদের কি হয়, ধরো জার্মেনিয়ামের একটা স্ট্রাকচার নিয়ে কথা বলবো। যে আমি যদি এখন কোনো ক্যালকুলেশন করতে চাই যে আমার একটা ডায়াগোনাল বরাবর কতটুকু কাজ করবে, বা ও কতটুকু কোঅর্ডিনেশন নাম্বার দিয়ে আমার হলো গিয়ে আমার এটা কি বলে, এই কি জানি বলে, এটাকে বের করছিলাম আমরা, ভুলে গেলাম। দাঁড়াও, দেখে কথা বলি। এইটা ছিল 2 থেকে 3x, ছিল না 2x ছিল, দুইটাই তো ছিল। হ্যাঁ, এই যে এই যে এটাই। সো বেসিক্যালি আমার একটা স্ট্রাকচার একটা অ্যাংস্ট্রং বা আমার একটা ডিস্টেন্স দিয়ে দিলে আমার আসলে অ্যাটমিক ডেন্সিটি কত, হ্যাঁ, দুজনের মধ্যে স্পেস টু কতটুকু আছে। ওকে, তো এইভাবে করে আসলে এগুলো বের করতে পারলে আমরা একটা পার্টিকুলার অ্যাটমের ভলিউম বের করতে পারি, আমরা ডেন্সিটি বের করতে পারি, আমরা হলো গিয়ে আরেকটা জিনিস বের করতে পারি, সেটা হলো গিয়ে এই যে এটা, যাদের নিয়ারেস্ট নেইবার অ্যাটমের মানটা কত হয়। বুঝতে পারছো? এটা দিয়ে আমি কি বের করবো আসলে, এটা আমার বের করে লাভটা কি? বেসিকলি আমার যে ল্যাটিস স্পেসিংটা আছে, যে দুইটা অ্যাটম টাচ করার পর যে ছোট্ট একটা স্পেস হয়, ওই স্পেসটা আমি আসলে ক্যালকুলেট করতে পারবো। And ওই স্পেসটা ক্যালকুলেট করলে কি হবে, ওই স্পেসটা ক্যালকুলেট করলে আমি আসলে জানতে পারবো যে আমার যে স্ট্রাকচারটা আছে, আমাকে বলে দিচ্ছে যে লাইক ডায়মন্ড বা জিঙ্ক ব্লেন্ড। ঠিক আছে, জিঙ্ক ব্লেন্ড তো হলো কি স্ট্রাকচারের নাম, ও আসলে একটা পার্টিকুলার হয় এইচসিসি ফলো করবে, হ্যাঁ, নাহলে এফসিসি ফলো করবে, হ্যাঁ, নাহলে হলো কি বিসিসি ফলো করবে। বোঝা গেছে? তখন আমি ওভাবে করে তাই ক্যাটাগরাইজ করতে পারবো। এবং এই জন্য আমাদের হলো গিয়ে এই ফর্মুলা জানা দরকার, আমাদের থিওরি জানা দরকার। যে হুট করে দেখো, ধরো এই এখানে দেখো, এই যে এখানে কি হয়েছে দেখো, ডায়মন্ড শেপ বলছে। ডায়মন্ড শেপ মানে কি জানো? ডায়মন্ড শেপ মানে দেখো, ডায়মন্ড শেপ মানে সে আসলে কি 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 ফলো করে বলো তো? সে আসলে এফসিসি ফলো করে। এখন ডায়মন্ড শেপের মধ্যে আছে হলো কি সিলিকন এবং জার্মেনিয়াম, মানে সিলিকন এবং জার্মেনিয়াম স্ট্রাকচার, সেটা ডায়মন্ড শেপ। তো তুমি যখন সিলিকন বা জার্মেনিয়াম আঁকবা, ও দেখবা যে ডায়মন্ড শেপের মতো করে ফর্ম করে আছে, একটা একসাথে ধরে আছে। বোঝা গেছে? এবং ধরার পরে দেখবা কিছু অ্যাটম কালো, 1 2 3 4, চারটা কালো। ওকে, চারটা কালো মানে কি বলো? এগুলো হলো অ্যাটমিক বন্ড টু আদার্স। বোঝা গেছে? So, এরকম আর কি জিনিসগুলো কাজ করে। তো এখন ডায়মন্ড শেপ তাহলে কোনটা ফলো করে, বিসিসি, এফসিসি, নাকি হলো গিয়ে এইচসিপি? বুঝতে পারছো? তো ডায়মন্ড শেপটা আসলে গিয়ে এফসিসি ফলো করে, মানে ফেস সেন্টার। মানে সোজা হিসাব আমি বললাম যে আহ, রিয়াজ আইওএসসি স্টুডেন্ট, কিন্তু রিয়াজ আইওএস সিস্টেম ভালো কথা, হ্যাঁ, কিন্তু রিয়াজের পরিচয়টা কি? রিয়াজের পরিচয় হলো গিয়ে সে একজন মানুষ, সে মুসলমান, সে হলো গিয়ে ক্লাস ফাঁকি দেয় সলিস্টেটের। ঠিক আছে, এটা হলো গিয়ে তার পরিচয়। বোঝা গেছে? সে তো ওভারঅল আইওএস, তার মানে ওভারঅল তো তার একটা নাম আছে, এই ওভারঅল নামটা লাগে এফসিসি। কিন্তু আরো স্পেসিফিক করতে গেলে সে হলো গিয়ে ডায়মন্ড স্ট্রাকচার। ওকে, বা জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচার। আমি এগুলো পড়াবো একটু পরে, আমি এগুলো ম্যাথটা করাইছি, তো আমি বুঝলাম যে মিতুলকে কালকে বুঝলাম যে এই স্ট্রাকচারটা থিওরিটা জানা দরকার। থিওরি না জানলে তুমি এগুলো বুঝবো না, আকাশ থেকে পড়বো। এখন আমাকে বলো, এখন কি বুঝতে পারছো মিতুল যে 8 × 1/8 মানে কি, 6 × ½ মানে কি, +4 মানে কি? এই বলো না, কথা বলে না কেন কেউ? জি স্যার, বুঝছি স্যার, শুনতেছি স্যার। আচ্ছা, ইসমাইল তো কিচ্ছু বোঝে নাই, ওর কাছে হিব্রু আর মান্দানি মনে হচ্ছে। এই 8 × 8, এটা মানে কি বলো তো? 8টা অ্যাটম শেয়ার করে আছে কোঅর্ডিনেশন নাম্বার 8। রিয়াজ ধরতে পারতেছো? সো 8 × 1/8 তার মানে কত? এখানে 1। 6 মানে কি, 6টা হলো গিয়ে 6টা ফেস, 1 2 3 4 5, ওই পিছনে একটা 6 ইন্টু হাফ অর্ধেক করে আছে। আর 4 মানে কি, 4টা ইউনিট সেল। তো সব মিলে আমি অ্যাটমিক এই এফসিসি তে, এটা হলো এফসিসি স্ট্রাকচার। হ্যাঁ, ডায়মন্ড মানে এফসিসি, এফসিসি তে আমি 8টা পাবো। বোঝা গেছে? এভাবে করে মেরুলে বসবো, কালকে ম্যাথটা করাইছি, ম্যাথটা দেখাইছি আর কি। হ্যাঁ, এভাবে করে আমি আলটিমেটলি রেজাল্ট বের করতে পারবো। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসার মতো, একটু কাইন্ডলি প্র্যাকটিস করো। ওকে। আচ্ছা, এখন এখান থেকে আসো, একটু দেখি। এখন এখন দেখবা মিতুল, তোমার কাছে সব ক্লিয়ার হয়ে গেছে, কারণ তুমি তো কালকে ক্লাস করছো। একটু দেখো তো বাবা।
বুঝো কিনা? ও মিতুল, মিতুল, স্যার। মিতুল পাত্তাই দেয় না স্যার আমার। বলেন স্যার। কেমন জানি হয়ে গেছো। না স্যার, অসুস্থ লাগতেছে আর কি স্যার, এই জন্য স্যার কি শুয়ে আছি পড়াইলাম স্যার। যে অসুস্থ হয়ে গেলা? না স্যার, মানে অসুস্থ লাগতেছে ও স্যার, আপনার আচ্ছা আচ্ছা পড়ানোর তো একটু এনার্জি পাইতেছি। আচ্ছা। আরে পাপড় রে, পরীক্ষা তো সামনে। যাই হোক। আচ্ছা। এই রে ভাই। আচ্ছা দেখো, তো এখানে কি হয়েছে ভালো করে নোটিস করে দেখো। আম, এটা একটা ঝামেলা করে ফেলছে। পরীক্ষা কবে থেকে শুরু? স্যার আগামী পরশু। হুম। স্যার আর পড়ায়েন না স্যার, রিনিউয়েবল স্যার অনেক বড় সিলেবাস স্যার, কিছুই পড়িনি। হুম, একটু পরে তো হবে একটা জিনিস আর খুঁজতে। স্যার পরে স্যার একটা স্যার ওভারভিউ দিয়ে দিয়েন, মানে ফার্স্ট টু লাস্ট আর কি। এই রিয়াজ ও এমন কেন শুরু করছে? স্যার ইসমাইল কি ব্যস্ত বুঝতেছো মানুষ। না কিছু? আচ্ছা দেখো, মোটামুটি এখানে কি হয়েছে ভালো করে নোটিস করে দেখো। আম, আমাদের পরীক্ষায় আসতে পারে কি টাইপের প্রশ্ন, আমি তো একটু আলোচনা করি। ওই প্রথম স্লাইডটা পড়ছো না? একটু নোট ডাউন করে নাও। হ্যাঁ, প্রথম স্লাইডে কি পড়ছিল বলো তো? সব হারাই ফেলছে, জানেই না কি পড়ছে প্রথম স্লাইডে আর কি বলবে। আচ্ছা, প্রথম স্লাইডে আমাদের ছিল হলো গিয়ে ওই সেমিকন্ডাক্টর টেকনোলজির হিস্টোরি, ঠিক আছে? কি ছিল স্যার বলো? আমরা স্যার পড়ছি স্যার, মানে হিস্টোরির পরে স্যার ম্যাটেরিয়ালটা পড়ছি আর কি। হ্যাঁ। তারপরে হচ্ছে স্যার এনার্জি প্যান পড়ছি, তারপরে হচ্ছে স্যার ওই যে এক্সট্রিনসিং হুম। আর হইতেছে ইন্ট্রিনসিং এর যে আচ্ছা, ডোপিং এর কনসেপ্ট এখন এটা। দেখো, তারপর হলো গিয়ে ওই যে মনে আছে না গ্যালিয়াম আর্সেনাইড, তারপরে গ্যালিয়াম নাইট্রাইট, সিলিকন, এসআই, হ্যাঁ, এগুলোর কিছু অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ ছিল, এগুলো একটু দেখে নিও। ওকে, কিভাবে আসলে এগুলো কাজ করে এখান থেকে, মানে এটা পড়লেই তুমি 10 মার্ক শিওর পাবা, 1 নাম্বারটা পড়লে। হ্যাঁ। আচ্ছা, দুইটা ম্যাথ আছে আমি করে দিচ্ছি তোমাদেরকে, ওই ম্যাথ দুটো ইম্পর্টেন্ট, আরেকটা ম্যাথ আমি করে দিলাম, ম্যাথ এই তিনটায় আসবে, মানে আসলে আর কি ঘুরে ঘাড়ে। বুঝতে পারছো? এর বাইরে আসার মতো কিছু নাই। বড় বড় ম্যাথের মধ্যে ছোট ছোট ম্যাথ থাকতে পারে, নাও থাকতে পারে। আচ্ছা, এরপরে কালকে সিলিকন সি পড়াইছি না? এই, সিলিকন সি পড়াইছি না কালকে? সিলিকন সি স্ট্রাকচার কিভাবে ফর্ম করে, মিতুল? জি স্যার। হ্যাঁ, জি ওটা স্যার, একটু দেখ। কোভ্যালেন্ট বন্ড দেখাইছে। হ্যাঁ, ওটা একটু দেখো। তারপরে হলো গিয়ে ধরো একটা কোড দিয়ে দিলাম এরকম যে আম, যখন উম, দুইটা অ্যাটম একসাথে থাকে তখন আসলে নর্মাল মোড হয়। হায়ার এনার্জি অ্যান্টিবডি অরবিটালের ক্ষেত্রে অ্যান্ড লোয়ার এনার্জি বন্ডিং অরবিটালের ক্ষেত্রে এটা আসলে ব্যাখ্যা করতে বলছে গ্রাফিক্যাল ইন্টারফেস দিয়ে। কি করবা তখন? এটা একটা প্রশ্ন এই টাইপের হতে পারে। হ্যাঁ। আচ্ছা, ওটাতে আমি পরে যাচ্ছি, ওই স্লাইডে আমি যাই নাই। তারপরে হলে হতে পারে ধরো যে আচ্ছা, এটা একটু লিখে রাখি, আমি তোমাদের সাজেশনটা লিখে দিচ্ছি খাতা কলমে। আচ্ছা, তারপর হলো গিয়ে পাওলি বর্জন নীতি আছে না? এই পড়ছো না পাওলি বর্জন নীতি, পাওলি এক্সক্লুশন প্রিন্সিপল? পড়ছো না? ছোটবেলায় পড়ছি। হ্যাঁ, ইন্টারে পড়ছিল ওইটাই। আসলে পাওলি এক্সক্লুশন প্রিন্সিপাল বলতে কি বুঝছো? এটা আর কি কোয়ান্টাম নাম্বার দিয়ে ব্যাখ্যা দিবা। হ্যাঁ, এক্সপ্লেন উইথ কোয়ান্টাম নাম্বার, কিন্তু এখানে টুইস্ট আছে, এখানে ব্যাখ্যা দিতে হবে আমি পার্টিকুলার এলিমেন্ট বলে দিব। লেটস সে সিলিকন, হ্যাঁ, বা জার্মেনিয়াম, হ্যাঁ, বা নিয়ন। আবার হাইব্রিডাইজেশন থিমের অ্যাক্রসে ব্যাখ্যা দিতে হবে। হুম। কি করতে হবে বলতো? কোয়ান্টাম নাম্বারটা ব্যাখ্যা দিবা কিসে বলতো? পার্টিকুলার এলিমেন্ট, কিন্তু থিমটা হবে হাইব্রিডাইজেশন থিম। বুঝতে পারছো? আমি বলতে পারো স্যার এগুলো কোথা থেকে আছে, সব স্লাইডে আছে, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, এই যে এইচসিপিটা আমি দেখালাম না বাবা, এইচসিপির ভ্যালু কত? 74% ভলিউম ছিল না? কত পার্সেন্ট ছিল ইসমাইল?
হ্যালো স্যার। হ্যাঁ, এইচসিপি কত ছিল মনে পড়ছে? এইচসিপি কত পার্সেন্ট ছিল? 74 কেমনে হইলো এপিএফ, অ্যাটমিক ফ্যাক্টর? মানে এপিএফ টা কিভাবে বের করে 74। জানো? কেউ কথা বলতেছে না, কি শিখলে তাহলে বলো তো? কেউ কোনো কথা বলবা না? আচ্ছা, আমি একটু এটাকে রেখে স্ক্রিনটা শেয়ার করি। আহ, দেখো, স্টপ শেয়ার দি। রাজীব মোল্লাকে আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যায়। আচ্ছা, দেখা গেলে ভালো, না দেখা গেলে আরো ভালো। স্যার শুনলাম আপনি নাকি স্যার চলে যাইতেছেন কোথায়? আইওএস ছেড়ে। ও, কবে? জানি না তো হুম। কে বলছে? স্যার, অন্য ডিপার্টমেন্টের মানুষের কাছে শুনলাম, বলতেছে তোমাদের ফুয়াদ স্যার নাকি ছেড়ে যাবে। বলছি কই, জানি না তো। আচ্ছা, যে বলছে তারে জিজ্ঞাসা করো। আচ্ছা, দেখো, এপিএফ এর ক্যালকুলেশন একটা নিয়ম আছে, হ্যাঁ। সো এটাকে বলা হয় সি এ রেশিও। আচ্ছা, এগুলো আমি অলরেডি লিখে ফেলছি, দেখতে পাচ্ছ না আমার স্ক্রিনটা? কথাই বলেন, স্ক্রিন দেখা যাচ্ছে আইপ্যাডের? জি স্যার, দেখা যায় স্যার। আচ্ছা, এটাকে বলা হয় সি বাই এ রেশিও, হ্যাঁ। সি বাই এ রেশিও জিনিসটা এরকম যে, উম, এটা কেমনে বুঝাবো, এটা তো আসলে সবগুলো ধরে ধরে বুঝাইতে হবে। আচ্ছা, দেখো, নিউমেরিক্যালি আমি প্রুফ করে দিই। সো এপিএফটা বেসিকলি কি? এপিএফটা হলো গিয়ে ভলিউম, ওই যে একটু আগে দেখলাম না আমরা বের করলাম, এই একটু একটু ভিডিও দেখলাম না, ভলিউম অফ অ্যাটমস ডিভাইড বাই কি, ভলিউম অফ ভলিউম সেলস। এ। মনে পড়ছে? এই যে এখন দেখলে চিনবা, দেখো ভি অ্যাটম বাই ভি সেল, দেখো তো মনে পড়ছে কিনা। আচ্ছা, ভি অ্যাটম মানে কত? জি স্যার। 8r কিউব, বুঝতে পারছো? 2πr হোল কিউব, তার মানে কত? 8r কিউব। বলতে পারো না 2πr কেমনে আসলো স্যার? ওই যে হেক্সাগোনালের সময় তুমি ক্যালকুলেশন করছিলা 2πr, তখন আর কি 2πr চলে আসে। হুম। এখন ভি সেলের মান হলো গিয়ে, এটা তুমি মুখস্থ করতে পারো বা হলো গিয়ে তুমি এটা মনে রাখতে পারো, হ্যাঁ। এটা হলো গিয়ে তোমার 6√3 r স্কোয়ার সি। ওকে। এখন সিটা আসলে কি হয়? সি বেসিকলি মানে আমাদের যে রেশিওটা আছে সি বাই আর, এটার মান হলো গিয়ে 2 টু দি পাওয়ার 2 × 8/3, টু দি পাওয়ার 2 × √8/3, বুঝতে পারছো? সি বাই আর রেশিও, সি বাই আর রেশিও যদি এটা হয়, সো আমার শুধুমাত্র আমি যদি হলো গিয়ে এখানে বসাতে চাই ভ্যালুটা, ভি সেলের ভ্যালুটা বসাতে চাই, তো সেক্ষেত্রে কি হয় বলো তো? ভি সেল ইজ ইকুয়াল টু 3√3 ডিভাইড বাই 2, টুয়াইস আর হোল স্কোয়ার সি হবে না? তার মানে 6√3 r স্কোয়ার সি হবে না? আচ্ছা, এখন এইটা কেমনে আসলো, এটা আমি ভিডিওতে তোমাদের দেখালাম এতক্ষণ ধরে। বোঝা গেছে? ওইভাবে কনসেপ্ট গুলো করে করে ডায়াগোনাল ধরে ধরে বের করতে হয়। তোমরা চাইলে এটা মনে রাখতে পারো, এটা লিখতেও পারো, তোমাদের ইচ্ছা। আমি ডিরেক্ট এখন স্যার মানে আমাদের স্যার মানে এক্সামের মানে কোশ্চেন প্যাটার্ন কি মানে শুধু হইতেছে ম্যাথটাই তো আসবে নাকি, নাকি থিওরিটা আর কি এক্সপ্লেন আমি করা যা লাগবে? পড়াচ্ছি সবই পরীক্ষায় আসবে, মিতুল। আমি এখানে পরীক্ষার বাইরে না আসার মতো কিছু পড়াচ্ছি না, ঠিক আছে? এই টাইপের প্রশ্ন করবো না, পছন্দ না আমার, পরীক্ষায় কি আসবে।
হ্যাঁ, পরীক্ষা কি আসবে ওটা পড়াইতে লাগে 10 মিনিট বা 5 মিনিট। বুঝতে পারছো? মানে পরীক্ষা জিনিসটা আমি যেটা বলে দিচ্ছি 5 মিনিট লাগে, কিন্তু আমি কেন এগুলো পড়াচ্ছি? না, আমি তো ফাঁকিবাজি করতে পারি না, বুঝো নাই? আমাকে তো সবই কভার করতে হবে। কিন্তু আমি পরীক্ষাটাই আগে ফোকাস করে পড়াচ্ছি, আর বাকি যেগুলো আনইম্পর্টেন্ট সেগুলো আমি জাস্ট হালকা করে ঝাপসা বলতেছি। আমি যা যা এখানে লিখে দিছি প্রত্যেক জিনিস পরীক্ষা আসার মতো, এই যেখানে লিখে রাখছি দেখো, এমনি আমি তো লিখি নাই। বুঝতে পারছো? একটু দেখো কষ্ট করে, এটা অবশ্যই পরীক্ষা আসবে এই জন্য তো পড়াচ্ছি, তাই না? নাহলে আমি কেন পড়াবো এটা বলো? ওকে। এটা যদি হয়, এটার মান হলো গিয়ে 4π/16। এই ক্যালকুলেটর হাতে নাও। 0.74 আসে। তো পরীক্ষা যদি বলে একটা টিচার ক্লাসে, সে একটা কাজ করতেছিল বা একটা ম্যাথ করতেছিল, সে হলো গিয়ে দেখলো যে তার একটা কন্ডিশন বা একটা স্ট্রাকচারের এপিএফ আসতেছে কত, 0.74। তো সেই ক্ষেত্রে তার স্ট্রাকচারটা কি হবে বলো তো? এরকম কিছু একটা হবে না? এই বলো না, এরকম কিছু একটা হবে না? কি এরকম কিছু একটা হবে না? খুব কঠিন জিনিস তাই না স্ট্রাকচার আঁকা? পিছনের সাইডে একটা আছে, তাই না? এরকম তো কিছু একটা হবে, ইফ আই এম নট রং। বুঝতে পারতো, সেটা ব্যাক সাইড আর কি। ওকে, তাহলে এখানে দুটো বল এঁকে দিই। এই যে, কি খুব কঠিন জিনিস? কথাই বলে না। তা আমি যদি ডায়াগোনাল বরাবর একটা বসাই, এই যে এই না সিম্বল স্যার, সহজ। একটা, এই যে দুইটা, হ্যাঁ, এটা হলো গিয়ে এই যে এই সাইডের, তাহলে এই যে তিনটা, ওটা ওই সাইডের চারটা, পাঁচটা, এটা তলের নিচের তলে ছয়টা। বুঝতে পারতেছো কিভাবে বসালাম আমি? তোমাকে বুঝতে পারতেছো ছবিটা আঁকলাম কিভাবে? আচ্ছা, তার মানে অ্যাটম বা ইউনিট জি সেল, স্যার। এই যে স্লাইডে দেওয়াই আছে, আমি তাও তোমাদের ডিটেলসে বলতেছি, কয়টা, 12টা বল, 12টা ইন্টু 1/6, 6টা হাফ করে আছে, প্লাস 2 ইন্টু হাফ। 2 ইন্টু হাফ মানে কি বলো তো বাবারা? ঠিক আছে, 2 ইন্টু হাফ মানে কি বলো? এই ডায়াগোনাল বরাবর মাত্র দুইটা বলই আছে ভিতরে, তো দুইটা বল হাফ ফেস করে আছে, এই জন্য হাফ। আর টোটাল আমার ইউনিট সেল হলো গিয়ে তিনটা, এই জন্য আমার যোগ করলে হয় 6। তাহলে অ্যাটমিক নাম্বার ইউনিট সেল হলো গিয়ে 6, যার জন্য আমাদের এখানে 6 ভ্যালুটা চলে আসে। বুঝতে পারছো? সো এগুলো মেইনলি কি, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম আর জিঙ্ক, এই তিনটার জন্য প্রযোজ্য। পরীক্ষাটা চলে আসে ধরে নাও। ক্লিয়ার? জি স্যার। ইসমাইল, ইসমাইল কি বুঝতে পারছো? কাছাকাছি স্যার। হুম। মানে স্যার ওই যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম আর জিঙ্কের স্যার মানে এই তিনটা ম্যাটেরিয়ালের জন্য আর কি আমরা করব, মানে এভাবে ইউনিট সেল এভাবে বের ক্যালকুলেট করো। করব। পরীক্ষা আমি আরো সোজা করে দেবো, পরীক্ষা আমি অ্যাটম দিবই না। ঠিক আছে, পরীক্ষায় আমি অ্যাটমই দিব না। ওকে। আচ্ছা, এখন আমি আর একটা বুঝাচ্ছি না, ওই যে দেখো আরেকটা আছে, অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর। ধরো আমি এভাবে বলে দিলাম যে এপিএফ এর মান 0.34, দেখো তো টাকায় 0.34 কই আছে, এখন খুঁজে বেড়াও তুমি। 0.34 কই আছে, এই যে এটা আছে, হ্যাঁ। তার মানে কি, এখানে আমি লিখতে পারি ডায়মন্ড, ডায়মন্ড মানে কি বলো, এফসিসি বা জিঙ্ক ব্লেড অ্যান্ড এইচসিপি, দুইটা ইম্পর্টেন্ট। কি দেখবো? এপিএফ প্লাস স্ট্রাকচার। বোঝা গেছে? এই দুটো দেখলেই হবে। ক্লিয়ার? জি স্যার। এই এটা কি বুঝাইতে হবে ডায়মন্ডটা কেমনে হইলো? দেখো তো। না স্যার, ওই যে এই যে ভিডিওতে ভিডিওতে তো দেখাইলাম, আর আমি দেখাইলেন। তো বললাম যে ইউনিট সেল চারটা, 4 যোগ 6টা হলো গিয়ে হাফ ফেস করে আছে, তাহলে 6 ইন্টু হাফ, আর 8টা কোঅর্ডিনেশন বল, 8টা বল। বুঝতে পারছো? সবগুলো 1/8 আকারে শেয়ারে আছে, ব্যাস। আর আর এপিএফটা কেমন হলো ভিডিওতে আমি দেখাইলাম একটু আগে। বুঝতে পারছো? এই, সো আমি পরীক্ষা মধ্যে দিতে পারি যে ইটস এ লুজলি প্যাকড স্ট্রাকচার, ইট অ্যাকোমোডেটস টেট্রা বন্ড, টেট্রা হেড্রাল বন্ডিং। ঠিক আছে, তো এগুলো দেখে যদি তুমি বুঝতে পারো যে লুজলি প্যাকড স্ট্রাকচার একমাত্র কোথায় সম্ভব, এই রিয়াজ বলো, কোথায় সম্ভব? এফসিসি তে।
এফসিসি, ভেরি গুড, তার মানে ডায়মন্ড স্ট্রাকচারে এভাবে করে এঁকে দিও। ঠিক আছে, সো ম্যাথ করাইলাম, এটা করাইলাম, কিন্তু এখন তো মিলার ইন্ডাইসিস প্লেনটা পড়াই নাই। মিলার ইন্ডাইসিস প্লেনটা ওটা আমি একটু, আচ্ছা ওটা আমি একটু, সময় তো নাই আজকে। আর তোমরা এই ম্যাথটা দেখবা এই স্লাইডের, আমি এটা একটু শেয়ার অফ করে দিই। স্যার স্লাইড দেখা যায় না তো। হ্যাঁ, এখন দেখা যাবে। এখন দেখা যাবে। আচ্ছা, দেখা যায় এখন। আচ্ছা, এখানে দেখো, দেখা যায় স্লাইড। জি স্যার। এই যে পাওলির যে নীতিটা আছে এটা একটু দেখবা। এই কোয়ান্টাম নাম্বারটা পড়ছো না ইন্টারে? হ্যালো। জি স্যার পড়ছিলাম এই স্যার। কোয়ান্টাম নাম্বারটা দিয়ে এই যে হাইব্রিডাইজেশনটা আছে না সিলিকনের, কি করছে বলো তো? 1:2, 2:2, 2p6, 3:2, 3p6। হ্যাঁ, সো এই হাইব্রিডাইজেশনটা দিয়ে আলটিমেটলি কি হয়েছে বলো? আমরা ছোটবেলায় পড়ে আসছি এই যে সিলিকন হ্যাজ আ ক্লোজড নিয়ন কনফিগারেশন। তো সিলিকন আর নিয়ন যদি করতে বলে, তার মানে তুমি কি করবা? সিলিকন দিয়ে নিয়নকে ব্যাখ্যা দিবা। ওকে, সো একটু হলো কি নিয়ন, তার মানে একটু কি আমি বলতেছি কি, থার্ড ব্র্যাকেট অফ নিয়ন। কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি করছো তোমরা। নিয়ন 3:3p2, এটা লিখছে নিয়ন 3:3p2। ক্লিয়ার? যে ইনার গ্যাসকে আমি হলো গিয়ে মাঝখানে ইনক্লুড করি, একদম বেসিক জিনিসপত্র। তো আমি যদি ইনার গ্যাসকে মাঝখানে ইনক্লুড করি, তাহলে খেয়াল করে দেখো, আমার আমার কোয়েশ্চেনটা এরকম যে ধরো যদি এরকম হয় যে ইনার গ্যাসকে মাঝখানে অ্যাটম ইনক্লুড করি, তো সেক্ষেত্রে আমার আসলে কি হবে? হাইব্রিডেশন থিমে আমি কেমনে ব্যাখ্যা করব? সো ইনার গ্যাসকে মাঝখানে ইনক্লুড করলে আমার যদি সিলিকন হয়, সিলিকনে এন এর মান 3, আর এন এর মান 3 মানে হলো কি sp3, একটু বললেই হবে। বুঝতে পারছো? এন এর মান 3 না, এন এর মান মানে sp3। ওকে, সো sp3 অরবিটালের ক্ষেত্রে এমন হয়, এক্স ওয়াই জি মানে বরাবর স্যার একটা স্ট্রাকচার, ডাম্বেল আকারে থাকে, শেষ। স্ট্রাকচার সেটা বলবো না। হ্যাঁ, মানে স্যার এন এর উপর বেস করে কি স্ট্রাকচার হবে, মানে sp3 হবে না sp2 হবে সেটা? এন এর মান 2 হলে হয় sp2, এন এর মান 1 হলে হয় জি sp, আর এন এর মান 3 হলে হয় sp3। বোঝা গেছে? তো সিলিকনের ক্ষেত্রে আমার বেসিকলি এখানে যেটা হচ্ছে সেটা হলো গিয়ে আমার ডাম্বেল বড় একটা ফর্মেশন হচ্ছে। তোমার ছবি আঁকার দরকার নাই, তুমি বলবা যে স্যার আমি এখানে দেখতেছি যে এন এর মান 3 হয়েছে। 3 হইলে আমার কি, এখানে আমার কি চারটা ইলেকট্রন আছে। চারটা ইলেকট্রন কোথায় আছে? 3:3p2। সো বেসিকলি আমার এটা 4sp3। ওকে, বা তুমি sp3 লিখলে হবে, 4 লেখা লাগবে না। এখন আমাকে একটু বলো কেন কোয়ান্টাম নাম্বার বললাম? কারণ 1s2, দেখো তো দুইটা ইলেকট্রন কিভাবে আছে, এই ইলেকট্রন কিভাবে থাকে পরমাণুতে? স্যার। একটা প্লাস মানে একটা মাইনাস হাফ বিপরীত না? ক্রমে। একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ থাকে না? 1s2, 2s2, 2p কত 6, তার মানে 2 4 6, 2px, 2py, 2pz। বুঝতে পারছো? এগুলো কি বলো? সাব অরবিটাল না? অরবিটালের অরবিটাল। সাব-অরবিটাল 3D। বুঝতে পারছো? ম্যাগনেটিক নাম্বার থেকে আমরা এগুলো পাই, যে এসপিডিএফ যেটা আছে, মানে এল এল, হ্যাঁ এল থেকে আমরা পাই না, এসপিডিএফ তো পাই। এসপি যদি আমি পেয়ে থাকি, তাহলে 2p, 2px, 2py, 2pz কেমনে হলো? আমার তিনটা আরো সাব অরবিটাল থাকে। এখন আবার 3s দুইটা। এখন px, py, pz, বেসিকলি এখানে এই দুইটা ফ্রি ইলেকট্রন আকারে থাকবে, মানে প্লাস হাফ প্লাস হাফ, এদের সাথে কোনো মাইনাস হাফের জোড়া নাই। সো এই 2 3 4 এটাই আমাদের সিলিকনের টেট্রাবন বা ডায়মন্ড এই শেপ গঠন করতে সাহায্য করে। যখন এভাবে এভাবে থাকবে, তখন ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে। ইলেকট্রন পরস্পর কি করে বলো তো? বিকর্ষণ করে। এই বিকর্ষণের জন্য এই দুটা চেপে যায়, দ্যাটস ওয়াই উপরে একটা সিলিকন 1, এইখানে বাকি সিলিকন 3। এই যে সিলিকনের সাথে নিচে তিনটা আছে, দ্যাটস ওয়াই কি বলা হয় বলো তো? এই কথা বলো না কেন? sp3, তার মানে কি একটা এস আর কি কয়টা পি? তিনটা তিনটা। পি। বোঝা গেছে? এই দেখো, একটা এস, তিনটা পি। ক্লিয়ার? কথাই বলে না কেউ। স্যার জি স্যার। শুনতেছি তো বাবারে স্যার। ভাত খাবো, ক্ষুধা লাগছে, কথা বলো। কি বুঝো নাই জি বলো? স্যার জি স্যার। বুঝতেছি। বুঝতে পারছো? থার্ড শেল, থার্ড শেল মানে হলো কি কে এল এন এন, তারপর অরবিটাল এসপিডিএফ। সো 3 কি হয়? 3s হয়,
3p(x) হয়, 3p(y) হয়, 3p(z) হয়। ক্লিয়ার? সো এস এর আমার ইলেকট্রন আছে, এই যে সিলিকন বসাইলাম, আর 3টা p, এই জন্য কি বলা হচ্ছে, sp3। সো এটা হলো কি sp3 হাইব্রিডাইজেশন। ব্যাখ্যা করতে পারবা না? জি স্যার। আচ্ছা, এরকম একটা প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, পরীক্ষায় এরকম একটা প্রশ্ন আসতে পারে। সো এটাই আমি কিন্তু বলতে পারতাম স্লাইডে এই পেজগুলো পড়ো, কিন্তু আমি তোমাদের বুঝাই দিচ্ছি যেন তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করো। ওকে, খাতার মধ্যে উল্টাপাল্টা লিখো না। আচ্ছা, এই হলো গিয়ে কাহিনী। আর 2টা ম্যাথ আছে, ওই 2টা ম্যাথ তোমাদের করলেই হবে। হুম, আমি বলবো 2টা ম্যাথ দেখবা, তোমাদের লাস্ট স্লাইডে আছে। তারপর ক্রিস্টাল ডিফেক্ট আছে, একটু লিখে নাও আমরা। আচ্ছা, আমি লিখে দিচ্ছি। ক্রিস্টাল ডিফেক্ট আছে, তারপর হলো গিয়ে ওই সেম ক্রিস্টালিন ফর্মেশন কেমনে হয়। হ্যাঁ, কি ফ্যাক্টরগুলো কি কি, ক্রিস্টালিন ফর্মেশন আছে না, অ্যামরফাস, কি কি আছে বলো? সবই পড়ছো, এগুলো সব ভুলে গেছো, ওই স্লাইডই আছে। হ্যাঁ, তারপর সংজ্ঞা আসতে পারে এরকম, যে হোয়াট ইজ রেজিস্টিভিটি, হোয়াট ইজ সুপার কন্ডাক্টিভিটি। ওকে, আসতে পারে না? আসতে পারে কিনা বলো? হ্যালো? জি স্যার। হ্যাঁ, আসতে পারে। সো একমাত্র মিরার ইন্ডাইসিসটা আমি দেখাতে পারলাম না। আমি একটা ছোট্ট ভিডিও করে দেখি তোমাদের, আমি মিরার ইন্ডাইসিসটা দিয়ে দিব, এই যে কিভাবে কি কাজ করে। হ্যাঁ, আচ্ছা, আর হলো গিয়ে ড্রিফট কারেন্ট, ডিফিউশন কারেন্ট, এগুলো পড়ছো না? হ্যালো? স্যার বোঝা যায় না স্যার। বোঝা যায় না? আচ্ছা, আমি দেখাচ্ছি, 1 সেকেন্ড দাঁড়াও। এখানে অনেক কিছু দেখা লাগবে না। এখান থেকে হলো গিয়ে যে এনার্জি ব্যান্ডটা দেখো। ধরো আমি এরকম একটা পয়েন্ট দিয়ে দিলাম। হ্যাঁ, আমি একটা পয়েন্ট দিয়ে দিলাম, আমি পয়েন্ট দিয়ে বললাম যে পয়েন্ট দিয়ে বললাম যে when two atoms are brought together it leads to two distinct normal modes, a higher energy antibonding orbital and a lower energy bonding orbital। সো যখন এরকম হবে তখন কি হবে বলো তো? তখন কি হয় বলো তো? তো এটাকে আমি কি বলবো? এটাকে বলবো আমরা এলস হাউ। এলস হাউ মানে কি? লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল। এটা কি করে, একটু একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দিলে তোমরা পারবা। দেখো ভালো করে। সো অ্যাটমিক অরবিটাল যখন আসে, সো সাই 1 সাই 2, হ্যাঁ, বেসিক্যালি ওটা ওর একটা স্ট্রাকচার, মানে একটা একটার সাথে কোল্যাপস করে, এভাবে করে সে পাশাপাশি থাকে, 2টা অ্যাটমিক অরবিটাল। এখন আমার স্পিন কয়টা বলো তো? 2টা না? একটা প্লাস হাফ না, আর একটা কি মাইনাস হাফ না? বুঝতে পারতেছো? সো এই জন্য বেসিক্যালি আমার বন্ডিং অরবিটালের ক্ষেত্রে একটা একটার সাথে আরেকটা অ্যান্টি বন্ডিং তৈরি হবে, যেহেতু আমার স্পিন নাম্বার 2টা। আমি ক্লিয়ার করতে পারছি? যেহেতু আমি স্পিন নাম্বার 2টা, আমার 2টা বন্ড ফর্ম হবে। সো এইখানে যদি 2টার বদলে আরো বেশি থাকতো তখন আরেকটা আরেকটা রূপ ধারণ করতো। সো এইটা মেইনলি কোভ্যালেন্ট বন্ড। হ্যাঁ, কোভ্যালেন্ট বন্ডের এনার্জি ব্যান্ড। ওকে, সো যখন বন্ডিং থাকে ওরা একে অপরের সাথে মিলে যায়। কি করে বলো তো? মিলে যায়। বুঝতে পারছো? আর যখন অ্যান্টি বন্ডিং থাকে তখন কি, অ্যান্টি মানে কি, বিপরীত না? তখন একটা একটা বিপরীত হয়ে যায়। এটাই তোমার এলসাও, মানে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল। সো এইটা বেসিক্যালি যখন পাশাপাশি থাকে ওরা 2 ভাগ হয়ে এরকম হয়ে যায়। ওকে, এইটাকে একটা ভিআর, হ্যাঁ, ভিআর এর স্ট্রাকচার আকারে দেখানো হয়েছে। ওকে, আমি একটা মাঝ বরাবর দাগটা নিয়ে, মানে পাঁচ বরাবর উপরের পার্টটুকু হলো গিয়ে অ্যান্টি বন্ডিং, নিচে পার্টটুকু বন্ডিং। কেন বন্ডিং বলো তো? এই যে দেখো এখানে একটা কমন ফর্ম হয়েছে না, এই জোনটা এটা উল্টা করে। বুঝতে পারছো? আর এখানে দেখো তো, এটা ডিফারেন্ট না, একটা একটা ডিরেকশন একটা অন্য ডিরেকশন না, এটা এটা বুঝাইছে এটা। ক্লিয়ার? ছবিটা 2বার আঁকবা, এটা শিখবা, ব্যাস। এনাফ, আর কিছু লাগবে না। আমি কি বুঝাতে পারছি? সো তোমাদের শুধুমাত্র 2টা স্যার। ম্যাথ বাকি আর মিলা ইন্ডাসিস বাকি। আচ্ছা, ম্যাথ 2টা আমি করাবো না, এই দুটো তোমাদের অ্যাসাইনমেন্ট দিচ্ছি। ম্যাথ 3টে অ্যাসাইনমেন্ট। ওকে, ম্যাথ 3টে অ্যাসাইনমেন্ট আমাকে জমা দিবা। আরেকটা অ্যাসাইনমেন্ট দিচ্ছিলাম মিতুল, ওটাও জমা দিবা। ওকে, ওটা করলে তোমাদের পরীক্ষা পড়া হয়ে যাবে। এই দেখো লেখা আছে হার্টবিট অরবিটাল sp3 ইজ ইন সিলিকন। শেষ। এখানে আর আহামরি কিছু নাই।
সো এখান থেকে মেইনলি হলো গিয়ে এই যে ডিফিউশন কারেন্ট কি এটা দেখো। হ্যাঁ, তারপরে ডিফ কারেন্ট কি এগুলো দেখো। আর হলো গিয়ে পিন জাংশনের বেসিক দেওয়া আছে। সো এই যে এই ম্যাথটা লাগবে, জাংশন ক্যাপাসিটেন্সের ম্যাথ। জাংশন ক্যাপাসিটেন্স কেমনে তৈরি হয় তুমি জানো? এই যে একটু বলি দেখো। তো পিআরএন যখন পাশাপাশি থাকে, ভদ্র অবস্থায় থাকে, এই যে এই স্লাইডটা পড়ো, ড্রিফট আর ডিফিউশন কেমনে কাজ করে। হ্যাঁ, ড্রিফট বেসিকলি কি বলতো, ধরো ইলেকট্রিক ফিল্ডের জন্য যে মুভমেন্টটা হয়। আর ডিফিউশন হলো গিয়ে কি বলো, ঘনত্বের কারণে যে ফ্লোটা হয়। ওই যে ছোটবেলায় পড়ছিল না অভিস্রবণ প্রক্রিয়া, জি অভিস্রবণ স্যার। কিভাবে কাজ করে আর পারফিউম কেমনে রুমের মধ্যে ছড়ায় যায়, এটাই হলো গিয়ে ড্রিফট আর ডিফিউশন। আচ্ছা, এটা তো দেখো, যখন ওরা ভদ্র অবস্থায় থাকে মানে পিআরএন এর মধ্যে কোনো টেম্পারেচার পার্থক্য নাই, কোনো গুতাগতি নাই, কোনো ধাক্কাধাক্কি নাই, তখন বেসিক্যালি এক্স ইকুয়ালস জিরো হয় এবং হোল এবং ডিফিউশন নিউট্রালাইজ থাকে। তো এই ক্ষেত্রে তাদের মধ্যে বেসিক একটা হালকা ডিপ্লেশন লেয়ার তৈরি হয় বিকজ অফ স্পেস চার্জ, মানে ফাঁকা চার্জের জন্য। কিন্তু সমস্যা কোন জায়গায় বাধে জানো? সমস্যা হলো যখন রিভার্সে বাধে, তখন যখন গ্যাপটা অনেক বড় হয়ে যায়, তখন হলো গিয়ে কি বলতো, বিশাল বড় গ্যাপের জন্য এই প্লাস এবং মাইনাসটা স্টোর হয়ে যায়। তো আমাকে একটু বলো, একটা জায়গায় প্লাস এবং মাইনাস যদি স্টোর হয়ে যায়, ডিপ্লেশন লেয়ারটা বেড়ে যায়, তার মানে কি ওর ওয়ার্ক ডাউন অনেক বেশি না? পৃথিবীর কোন জায়গায় চার্জ স্টোর করে রাখে, ব্যাটারি না ক্যাপাসিটর? বলো। ক্যাপাসিটর। দুইটাই, মেইনলি হলো গিয়ে ক্যাপাসিটর, তার মানে ওই জায়গাটা তখন কি বলতো, ক্যাপাসিটেন্স আকারে কাজ করে। বোঝা গেছে? ওর রেসপেক্টে একটা ফর্মুলা ক্রিয়েট হয়, ওই ফর্মুলা রেসপেক্টে তোমাদের এই যে 2.4 ম্যাথটা করতে হবে। জাস্ট ফর্মুলার মধ্যে বসা দিলে হয়ে গেল। এই জন্য আমি বলছি এটা অ্যাসাইনমেন্ট। ঠিক আছে? আর সেম ভাবে আবার যখন তুমি এটা নিয়ে গুতাগুতি করবা, হ্যাঁ, লাফালাফি করবা, তখন আরেকটা ফর্মুলা আছে, ওই ফর্মুলা বেসিসে তোমাদের কি বলতো বাকি ম্যাথটা করতে হবে। ক্লিয়ার? এ কি বুঝতে পারছো? স্যার, এটা একটা ম্যাথ, আর দুইটা জানি কোনটা দেখাইলেন আচ্ছা, এই ম্যাথটা করা লাগবে না, অ্যাসাইনমেন্টের জন্য? এটা করা লাগবে না, এগুলো দেখা লাগবে না, আমি মিতুলকে গত ক্লাসে বলে দিছিলাম। এগুলো জাস্ট শিখার জন্য। আর আমাদেরকে একটুখানি কাইন্ডলি হ্যাঁ, এই বলে যে দিলে জাংশন ভালো হতো। ক্যাপাসিট্যান্সের ম্যাথটা করা লাগবে, আর এই যে এই ম্যাথটা করা লাগবে এক্সাম্পলের। বুঝতে পারছো? এক্সাম্পল ওয়ান আর এক্সাম্পল টু, মানে এক্সাম্পল ওয়ান আর এই যে এই ম্যাথটা, জাংশন ক্যাপাসিট্যান্সের ম্যাথটা, টু এক্সাম্পল। পয়েন্ট ফোর বুঝতে পারছো? এই দুইটা ম্যাথই আর কি এখানকার ইম্পর্টেন্ট। আর বাকি ম্যাথগুলো তো আসলে ইলেকট্রনিক্স টু এ করে আসছো। বোঝা গেছে? সো জি তোমাদের স্যার। বেসিক্যালি মিলার ইন্ডাস্ট্রিজটা পড়ানো হয় না, ওটা আমি দেখি তোমাদের কোনোভাবে দিয়ে দিব। আর বাকি যা যা বললাম এগুলোর মধ্যেই তোমাদের ইনশাল্লাহ পরীক্ষা আসবে। কারো কোনো কনফিউশন আছে? কোনো কোনো কিছু না প্রশ্ন স্যার। আছে? আচ্ছা, আমি দুটো পিডিএফ দিয়ে দিচ্ছি, এটা এগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, স্যার আসসালাম। ভিডিওগুলো